সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। কুকুরের ব্যাপারে আমরা সবাই জানি, কুকুর যতই আপনি কুকুরকে ভালো খাদ্য খাবার দিয়ে লালন পালন করেন না কেন, মনে রাখবেন কুকুরের একটি খাসলাত হলো পায়খানা দেখলে সে শুকবে, বেশি পেটে ক্ষুধা থাকলে সে খাবে। তদ্রূপ দুর্নীতিবাজ পলিটিশিয়ান তারা আমাদের দেশ থেকে যারা যারা পালিয়েছে, যাদেরকে পালানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যারা তাদের বাবার বাড়ি আমেরিকাতে যেয়ে উঠেছে, যারা তাদের শ্বশুর বাড়ি ব্রিটেন এবং ফিনল্যান্ডে যেয়ে উঠেছে, যারা তাদের মামুর বাড়ি ইন্ডিয়াতে যেয়ে উঠেছে, যারা বিভিন্নভাবে পলায়ন করে চলে গেছে, এরা সেই কুকুরের মতো। এদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে মনে রাখতে হবে, এরা যখন পুনরায় এই দেশে কোনো না কোনোভাবে ফেরত আসবে, আগের থেকে ভয়ানক আকারে আসবে। যার জন্য জেনারেল ওয়াকারুজ্জামান, ওনাকে আমি ধন্যবাদ জানাই যে উনি যে কথাটি বারবার বলে চলেছেন যে আপনারা যদি নিজেদের মধ্যে মতবিরোধ করেন তাহলে আপনাদের জানতে হবে দেশের অবস্থা ফিউচারে কখনো ভালো হবে না। তো এখন শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুল ঠিকই সেই খুনি হাসিনার খুব বেশি কাছের রাষ্ট্রপতি সাবেক আব্দুল হামিদকে দেশ থেকে ভালোভাবে যাওয়ার সুযোগ করে দিলেন। এই ডক্টর আসিফ নজরুল, আমি অনেক আগে থেকেই বলে আসছি, এই লোকটি এতটাই অপদার্থ, এতটাই খারাপ, যার সব কিছু সাংবাদিক ইলিয়াস আপনাদের সামনে তুলে ধরেছে, আরো অনেকেই তুলে ধরেছে। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বারবার আমি বলেছিলাম যে চুপ্পুকে আপনি সরান। আপনি ডক্টর আসিফ নজরুল সহ যারা ভারত প্রেমী রয়েছে, রয়ের হয়ে যারা কাজ করে চলেছে, এদের সবাইকে সরিয়ে দিন, আর এদের জায়গায় ভিনদেশ থেকে দেশপ্রেমিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে এনে বসান। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার পর্যন্ত হয়তো আমার কথা যায়নি, গেলেও হয়তো উনি কর্ণপাত করেননি, যদিও আমি ইটালিতে ওনাকে আমার দুটি বই দেওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন, তাই দিতে পেরেছি। তার ভিতরে একটি হচ্ছে যশোরীর 3 আলফা থিওরি, আর একটি হলো বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা। এখন আপনারা যদি মনে করেন ডক্টর আসিফ নজরুল টাইপের যারা ভিনদেশ প্রেমী এবং যারা লুটপাটকারী, এদেরকে যদি এইভাবে বসিয়ে রাখেন তাহলে কোনোভাবেও এই দেশ এগোবে না। আবার যে সমস্ত বোনেরা তারা এদেশে নারীদের অধিকার নিয়ে কোরআনের বিধানের উপরে হাত উঠাচ্ছেন, তারাও কোনোভাবে রেহাই পাবেন না, এই কালেও পাবেন না, পরকালেও পাবেন না। এদেশে আবার যারা বলে চলেছেন যে মুসলিম স্কলার রয়েছে, মুসলিম স্কলার্স আমাদের দেশে নেই। আমাদের দেশে যারা রয়েছে তারা কেউ হানাফি স্কলার্স, তারা কেউ দেওবান্দি, বেরেলবি, আহলে হাদিস, সালাফি, শিয়া, সুন্নি, এইসব
মাযহাবের, মাকতাবায়ে ফিকিরের, মানহাজের স্কলার্স রয়েছে। তাই এমন একজন স্কলার্স আমাদের দেশে পাওয়া যায়নি। এই বোনেরা যেভাবে কোরআনের বিধানের উপরে হাত উঠানোর জন্য একত্রিত হয়েছেন, ইনাদের সাথে বসে কোরআনের বিধানকে ইনাদের বুঝিয়ে দিবেন, এইরকম একজন স্কলার্স আমাদের দেশের কোনো একজন বোন অন্তত নেই, ভাইদের ভিতরেও নেই। আমি আপনাদের সবসময় বলে চলেছি, রব্বানি প্ল্যানকে যদি আপনারা এই দেশে বাস্তবায়ন করতে দেওয়ার জন্য বাধা হয়ে দাঁড়ান, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন নোংরা ব্যক্তি সরাসরি বলেছে শরিয়া আইনে বিশ্বাসী না বিএনপি, আবার বলেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। আবার বেগম জিয়ার ব্যাপারে রিসোর্টে ধরা খাওয়া মামুনুল হক গলা ফাটিয়ে বলে চলেছে যে ম্যাডাম আমাদেরকে বলেছে আমরা ইসলামের বিপক্ষে না, অথচ মহাসচিব বলে চলেছে যে আমরা শরিয়া আইন বিশ্বাসই করি না। তো উলামা দল এবং উলামা লীগ, এই দুটি দল আর যারা এই দুটি ফ্যামিলিকে রাজনীতির নামে ব্যবসা খুলে বসে আছে, এই তিন প্রকারের লোকদেরকে আপনারা যদি জীবনে পারেন একবার হলেও এক পাশে রাখেন, ইনশাআল্লাহ এই দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যতটুকু পারেন ততটুকু তিনি করে চলেছেন। আর যেখানে তিনি বা তার অনুসারীরা কোরআনের উপরে হাত উঠাবে, আমি ডক্টর একিউএম মাহবুবুল্লাহ যশোরী একাই বলে যাব ইনশাআল্লাহ। আর মনে রাখবেন, বাংলাদেশি সেবা পার্টি একমাত্র এমন একটি পার্টি যেখানে দুর্নীতির কোনো চান্স নেই, যেখানে রব্বানি প্ল্যানের বিরুদ্ধে যাওয়ারও কোনো চান্স নেই। তো এখন যদি ডক্টর আসিফ নজরুলকে আর জেনারেল ওয়াকারুজ্জামানকে আপনারা এক ভাবেন, তাহলে সেটি হবে না। জেনারেল ওয়াকারুজ্জামানকে কেন স্যালুট জানাতে হয়? তিনি সেনা প্রধান হয়ে সেই দিন 5 আগস্ট 2024 সালে এমন একটি রোল প্লে করেছেন যেটি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর মুখ থেকে বেঁচে গেছে। তাই তিনি খুনি হাসিনাকে পালানোর ব্যবস্থা করে দিয়েছেন। এটি জাতির জন্য এমনই একটি অধ্যায়, যেটি আমি এখন যে রাস্তায় গাড়ি চালাচ্ছি আপনারা দেখছেন, এটি হলো ইন্টারন্যাশনাল একটি অটোবান বা একটি রাস্তা, যে রাস্তার পিছনে যাওয়া যায় চিকোস্লাভিয়া, যে রাস্তার পিছনে বুলগারিয়া, তুর্কি, ইরান, আবার গ্রিস, রোমানিয়া, আবার বিভিন্ন ইউরোপিয়ান দেশগুলিতে এবং আস্তে আস্তে আমাদের বাংলাদেশ পর্যন্ত যাওয়া যায়, যেটি পিছনের দিকে যাচ্ছে। আর সামনে সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস মানে হল্যান্ড, আবার বেলজিয়াম, আবার ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, এমনকি ইটালি, আবার সুইডেন, এসব দেশগুলিতে যাওয়া যায়। তো এখন এই দেশে হিটলার নামক একজন স্বৈর শাসক বা সেনা প্রধান, আপনারা তার ইতিহাস জানেন, ছিলেন। তিনি এবং জেনারেল ওয়াকারুজ্জামান এবং ডক্টর আসিফ নজরুল, এই তিনজনের মাঝে আমি একটু কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবেন। ডক্টর আসিফ নজরুল তিনি কিন্তু ছাত্রদেরকে সাথে দিয়েছেন 5 আগস্ট 2024 সালের পূর্বে, সেজন্য তাকে কখনো জেলে যেতে হয়নি। তাহলে বুঝতে হবে দাল মে কুছ কালা হ্যায়। আবার
ডক্টর ইউনূস স্যারকে যখন প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের দেশে তাকে ফ্রান্স থেকে আনা হয় এবং প্রধান উপদেষ্টার আসনে আসীন করা হয়, তাতে এই শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুল কিন্তু নারাজ। ঠিক একে একে এই লোকটি কখনো খুনি হাসিনার বিরুদ্ধে, আবার আওয়ামী লীগের নিষিদ্ধের বিরুদ্ধে এবং যে সমস্ত বিচার আমাদের দেশে রয়ে গেছে, শ্যাপলা চত্বরের গণহত্যার বিচার, পিলখানার বিচার, হলি আর্টিজেনের বিচার, 7 মার্ডারের বিচার, আবার গ্রেনেড হামলার সেই বিএনপির যুগের বিচার, এগুলি কোনো কিছুই এই ডক্টর আসিফ নজরুল করবে না এবং সেই ফেভারে কখনো কোনো কথাও বলে না। হিটলার যখন এই জার্মানিতে, আমি এখন যে জায়গা দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম হলো হেলব্রন, এখান থেকে 30 মাইলের মতো রাস্তা, সেখানে প্রথমেই এই যুদ্ধ শুরু হয়েছিল। মনে রাখবেন, জেনারেল ওয়াকারুজ্জামান এবং হিটলারের মাঝে পার্থক্য হলো যেভাবে মীর জাফর এবং শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুল দুজন একই জায়গায় গাদ্দারি করার ব্যাপারে কিন্তু এক জায়গায় এদের মিল রয়েছে। আবার চুপ্পু, যাকে শুরুতে সরিয়ে দিলে দেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যেত, এবার আসুন ডক্টর আসিফ নজরুল কখনো ইচ্ছা করবে না এদেশে সুষ্ঠু বিচার হোক। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং হিটলার, এই দুজনের মিল আমি আপনাকে বলি। এই জার্মানে যখন ইহুদিদেরকে মেরে ফেলে দেওয়া হয়, এরপরেও কিছু ইহুদি এদেশে রয়ে গেছিল, কিন্তু হিটলারের কারণে আজ এই জার্মানিতে সেই নাৎসি বাহিনী, সেই জালেম ইহুদিরা মাথা চাড়া দিয়ে কিন্তু উঠতে পারে না, এমনকি সেই পার্টি বিলুপ্ত হয়ে গেছে। আবার 2 জার্মান একও হয়ে গেছে। জেনারেল ওয়াকারুজ্জামানকে যদি আপনারা মনে করেন যে হিটলার যে ভালো কাজটি করে দিয়ে গেছে জার্মানে, যার জন্য আজ এদেশে ইহুদিদের কোনো মাথা চাড়া নেই, ঠিক একই কায়দায় তিনি খুনি হাসিনা সহ অন্যান্যদেরকে জীবিত পালানোর ব্যবস্থা করে দিয়েছেন এই কারণে যে তিনি একটি বক্তৃতা দিবেন, যে বক্তৃতা আমাদের জন্য 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতকে স্মরণ করিয়ে দেয়। আর সেটি তিনি বলেছেন এই আয়াতকে সামনে রেখে যে আমি একটি সত্য কথা বলছি, আপনারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করবেন না। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে আমরা ব্যারাকে ফেরত যাব এবং দেশে কোনো সমস্যা হবে না। এই কথাটি কেন তিনি বলেছেন, এর তাৎপর্য কি? যদিও ভিন দেশে বসে অনেকে তার বিরুদ্ধে কথা বলছেন, আমি জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষ নিয়ে কথা বলছি। তিনি আমাদেরকে একটি সুযোগ দিয়েছেন যে আপনারা অতীতের মতো এই খুনি হাসিনা কিংবা খুনি খালেদার পা চাটবেন না, মতবিরোধের রাজনীতিতে যাবেন না, নিজেরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকলে এই দেশ এগিয়ে যাবে। মূলত ওনার দিক নির্দেশনা ছিল জার্মান, ঠিক যেভাবে হিটলার ইহুদিদেরকে শেষ করার পর আজ জার্মান কোথায় উঠে গেছে। এমনকি এদেশের মানুষ অনেক স্বস্তিতে আছে, অনেক শান্তিতে আছে।
তো আমরা যদি জেনারেল ওয়াকারুজ্জামানের এই ছোট্ট একটি বাক্যকে বুঝতে পারি যে কোনোভাবেও আমরা যেন মতবিরোধের রাজনীতিতে না যাই, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করি, যেভাবে এই মুহূর্তেও বিএনপি, জামাত, তারপরে আওয়ামী লীগ, আবার হিফাজত, চরমোনাই, এরা সবাই কিন্তু কাদা ছোড়াছুড়ি করছে, যেটা আমরা দেখতেই পাচ্ছি। তাহলে কি হবে? সেই কুকুরের মতো যাদেরকে জেনারেল ওয়াকারুজ্জামান যেতে সাপোর্ট করেছিলেন জীবিত, তারা যদি কোনোভাবে ফেরত আসে তো মনে রাখবেন আপনাদের অস্তিত্ব টিকানো মুশকিল হয়ে যাবে। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আর এই শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর খ্যাত আসিফ নজরুলকে এবং তার গং যারা রয়েছে এবং ডক্টর ইউনূসের এই উন্নয়নের কাজে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, আবার সেই যে বোনগুলো নারীদের অধিকার নিয়ে কথা বলতে যে সরাসরি কোরআনের উপরে হামলা করে বসে গেছে, এদের জন্য আসুন আমরা এদের সকলকে পদত্যাগ করিয়ে যোগ্য লোকদেরকে যোগ্যতার আসনে বসানোর জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সহায় হন। পরিশেষে জেনারেল ওয়াকারুজ্জামানকে ধন্যবাদ জানাই যে তিনি প্রকাশ্যভাবে এদের সকলের বিপক্ষে যে সুন্দর একটি বাণী আমাদেরকে দিয়েছেন যে আপনারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করবেন না। ডক্টর ইউনূস সরকারকে আমি বলতে চাই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে যে আপনারা নারীদের জমির বন্টন নিয়ে যে পদক্ষেপ নিতে যাচ্ছেন কোরআন বিরোধী, কেউ বিরোধিতা করুক চাই না করুক, আমি রব্বানি প্ল্যানে বিশ্বাসী। রব্বানি প্ল্যান তাদেরকে 1/3 দিয়েছে। আপনারা যদি এর ব্যতিক্রম কোনো কিছু চান তাহলে মনে রাখবেন আপনারা এই ব্যাপারটি নিয়ে কোরআন বিরোধী যে পদক্ষেপ নিয়ে চলেছেন বা নিতে যাচ্ছেন, এটি কোনোভাবেও গ্রহণযোগ্য হবে না। একজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন তার কনস্টিটিউশনে বলে দিয়েছেন কতটুকু সে পাবে। একজন নারী 1/3 পাবে, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা। এখানে যদি আপনারা দাদাগিরি দেখাতে চান আর সংস্কারের নামে যদি আপনারা মনে করেন যে কোরআনের উপরে হাত রাখবেন, কোরআনের উপরে হাত উঠাবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে পিষে দিবেন, আপনারা টেরও পাবেন না ইনশাআল্লাহ। আর আপনারা যদি এই বিধান এদেশে কার্যকরী করতে যান যে নারীদেরকে অর্ধেক দিতে চাচ্ছেন সম্পত্তির, তাহলে এত বড় ভুল আপনারা করতে যাচ্ছেন যে ভুলের খেসারত আপনাদের এই পৃথিবীতে দিতে হবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় যে সমস্যা আপনারা ঘটাবেন যদি এটি কার্যকর করা যায়, তাহলে এমনিতেই আমরা জানি আমাদের দেশের ভাইয়েরা বাবার মৃত্যুতে বোনদেরকে যে 1/3 আল্লাহ তাআলা দিতে বলেছেন সেটি তারা দেয় না। তাতে প্রত্যেকটা ফ্যামিলিতে কোনো না কোনোভাবে গণ্ডগোল লেগেই আছে। আর যখন আপনারা অর্ধেকের নিয়ম করে নেবেন, তখন যে ভয়ানক চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়াবে সেটি হলো ঘরে ঘরে আপনারা এই নারীদের, এই মেয়েদের পক্ষ থেকে আপনারা কি করতে যাচ্ছেন, বিরাট আকারে দ্বন্দ্ব বাঁধিয়ে দিতে চাচ্ছেন প্রত্যেকটি ফ্যামিলিতে। কারণ এই নারীরা যখন আপনাদের এই নিয়ম মতে
অর্ধেক সম্পত্তির জন্য আদালতে যাবে, তখন এই মেয়ে তার ফ্যামিলির প্রত্যেকটি সদস্যের বিরুদ্ধে পাঙ্গা নিবে, সংঘর্ষ বাঁধাবে। তো এমন পদক্ষেপ আপনারা কেন নিতে যাচ্ছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি বারবার বলে আসছি যে আমরা বাংলাদেশি সেবা পার্টির যারা পরিচালক রয়েছি, আমরা সবাই আপনার সাথে দিচ্ছি। যখন আপনি কোরআনের বিপক্ষে এসে স্ট্যান্ড নেবেন, তখন আবার আপনার পক্ষে আমরা যেতে পারবো না, কারণ আমরা জবাবদিহি করব আল্লাহ তাআলার কাছে। এখন চিন্তা করে দেখুন, ঘরে ঘরে আপনারা এই দ্বন্দ্ব বাঁধিয়ে দিবেন, না আল্লাহ তাআলা যে বিধান দিয়ে রেখেছেন যার উপরে আমলই করা হচ্ছে না, দরকার তো ছিল তার উপরে আমল করা, সেটি বাদ দিয়ে আপনারা যে মনমানি বা যেটা নিজেদের পক্ষ থেকে বিধান হিসেবে তৈরি করতে যাচ্ছেন, এটি কোনোভাবেও আমি একজন কোরআনের ছাত্র হয়ে, আমি একজন তিলমিজুর রহমান হয়ে বলতে চাচ্ছি যে এই কাজটিতে যতটুকু আপনারা এগিয়েছেন সেখানে স্টপ হয়ে যান, নইলে আপনারা ঘরে ঘরে বিশাল আকারে দ্বন্দ্ব বাঁধানোর জন্য এই নীতিটা তৈরি করেছেন বা তৈরি করতে যাচ্ছেন। আর এটি যদি এদেশে কার্যকর হয়, তাহলে একটি ঘর বাদ থাকবে না যেখানে এই সন্তানেরা তাদের ভাই বোন এবং ফ্যামিলির যারা আছে সকলের সাথে দ্বন্দ্ব বাঁধাবে না। আশা করি আপনারা এই পদক্ষেপ থেকে ফেরত আসবেন। তো এতক্ষণ ধরে কিন্তু আপনারা সেই ইস্যুগুলো যেই বিষয়ে কনফ্লিক্ট অলরেডি জেনে গেছেন। আমার এগুলো নিয়ে ব্যাখ্যা করার জন্য আমি আসলে দাঁড়াইনি, আমি এখানে দাঁড়িয়েছি এতক্ষণ ধরে যেই ইস্যুগুলো আপনারা শুনলেন সেগুলাকে আমরা একসাথে করব। যেমন একটি গল্প আছে না, যে সেই 6 অন্ধ ব্যক্তি একটি হাতি দেখেছিল, তারা কিছু দেখতে পায় না। একজন যে হাতির দেহটি ধরেছিল সে বলেছিল যে হাতি হচ্ছে দেয়ালের মতো, আরেকজন লেজ ধরেছিল সে বলেছিল হাতি হচ্ছে দড়ির মতো, আর যিনি হাতির সুরটি ধরেছিল সে বলেছিল বল্লমের মতো। তো আমরা এখন এই প্রতিটিকে আলাদা আলাদা ব্যাখ্যা না করে আমি সামগ্রিকভাবে অন্ধ না হয়ে চোখ খুলে এই সুপারিশগুলোকে একটু একসাথে করে আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। প্রথমত, এটি ব্যক্তি জীবনে ব্যক্তিগত লেভেলে কি সংস্কারের কথা বলা হলো যে আমার দেহ আমার সিদ্ধান্ত, ব্যক্তি জীবন। তার মানে কি আমি যা খুশি তাই করতে পারি, আমি বিবস্ত্র হয়ে বাইরে যেতে পারি। যদি এটাকে অধিকার মনে করেন, তাহলে যখন আমি হিজাব পরি তখন আমাকে পরীক্ষা কেন্দ্রে বাধ্য করা হয় নেকাব খুলতে, তখন আমার সেই অধিকারটি কোথায় গেল? এটি নিয়ে কিন্তু আমার কমিশন কিছুই বললেন না। এবং এই ব্যক্তি জীবনে স্বেচ্ছাচারিতাটাকে তৈরি করার পর তারা হাত দিলেন পারিবারিক পর্যায়ে, সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম ইনস্টিটিউশন। কি হলো যে মানে পুরুষকে করা হলো আমার প্রতিপক্ষ। এবং আইডিয়াটাও কিন্তু সুন্দর, পুরুষের ক্ষমতা ভাঙবো, সম অধিকার আনবো। কেন আমাদেরকে পুরুষের প্রতিপক্ষ করে দিলেন? আমরা তো ক্ষমতা ভেঙে আনতে চাই নাই, আমরা তো একে অপরের পরিপূরক ছিলাম। এবং কি হলো, বলা হলো যে মেরিটাল রেপ একটি বিষয়, যে শব্দটিকে এখন বলা হচ্ছে। এবং আমি বিনয়ের সাথে বলছি, ঘটনাটি কিন্তু সত্যি সত্যি সমাজে কোনো কোনো ক্ষেত্রে আছে। বিষয় হচ্ছে যারা এটি করছেন, যে পুরুষ এটি করছেন, তিনি কিন্তু মানসিক বিকারগ্রস্ত, তার যেমন চিকিৎসা দরকার। এবং ফিজিক্যালি অ্যাসাল্ট যখন মহিলারা হন, তারা কিন্তু অবশ্যই নারী নির্যাতন মামলায় যেতেই পারেন। তাহলে ফৌজদারি মামলা কেন? একটি দাম্পত্য জীবন ধ্বংসের দিকে নেওয়ার জন্য এটা যথেষ্ট। এবার চলে আসি হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থার আগে আমি একটু সম্পদ নিয়ে বলতে চাই, এটিও তো পরিবারের ইস্যু। বলা হলো যে সম্পদ এখন সমান সমান পাওয়া যাবে, কত সুন্দর, নারীদের এত বড় সুযোগ পাওয়া। আমরা বলতে চাই ইসলাম আমাকে যে অধিকার দিয়েছে, আপনারা তো আমাকে সেই অধিকারটিকে নিশ্চিত করতে দেন নাই। আমার এই সোসাইটি থেকে তো আমি আমার ভাইয়ের কাছ থেকে যতটুকু প্রাপ্য সম্পদ পাওয়ার কথা সেটাই পাচ্ছি না। আপনারা খুব সুন্দর করে আইওয়াস দিয়ে আমাকে খুশি করে বলছেন এখন থেকে আমি আমার ভাইয়ের সমান সম্পদ পাবো। এই জায়গাটায় অবশ্যই বাস্তবিকভাবে এটি কিন্তু আসা উচিত ছিল। যে বিষয়টি ক্লিয়ার করতে চাই,
তারা তাদের প্রতিবেদনে সুস্পষ্ট করে লিখেছে ধর্ম নারীকে বৈষম্য করেছে। আমি জোর গলায় বলতে চাই, ধর্ম নারীকে বৈষম্য করে নাই, ধর্মের প্রয়োগ নারীকে ভুলভাবে প্রয়োগ। আমার ধর্ম আমাকে বলল যে দেনমোহরের মাধ্যমে বিয়েটা হবে, আর আমার সমাজ আমাকে যৌতুকের মধ্যে ঠেলে দিল, এবং যৌতুক না দিলে শুধু বিবাহ বন্ধ না, গায়ের মধ্যে কেরোসিন ঢেলে আমাকে পুড়িয়ে দেওয়া হলো। তারপর এই মৃত্যুর জন্য আমার ধর্ম দায়ী নাকি আমার সমাজ? আমাদেরকে চিন্তাটা করতে হবে। এবং দেখেন, এটার মধ্যে হচ্ছে আরেকটি হচ্ছে পতিতাবৃত্তি। অলরেডি এটা নিয়ে অনেক কথা বলেছেন, এবং আপনি আমাকে আমার দাম্পত্য সম্পর্কের মধ্যে সংঘাত বাড়ালেন, আমার ভাই এবং আমার বাবার সাথে সম্পর্কে সংঘাত জড়ালেন, এবং পতিতাবৃত্তিকে করে দিলেন উন্মুক্ত। তখন এই যে কিছুক্ষণ আগে আমাদের আরো অন্যান্য বক্তারা বলেছেন, স্বামী তখন এই ফৌজদারি মামলা এড়ানোর জন্য কিন্তু যাচ্ছে কোথায়? পতিতালয়ে। আমার অনেক ছাত্রীকে আমরা কিন্তু অনেক হোটেলে এই ধরনের সম্পর্কে দেখতে পাই যেখানে পুলিশ তাদেরকে গ্রেফতার করছে। যখন পতিতাল এই বৃত্তিটিকে আপনি একটি পেশা হিসেবে দিচ্ছেন, তখন তারা পার্ট টাইম টিউশনির মতো ওখানে গেলে সমাজ ব্যবস্থা যদি ভেঙে পড়ে, এর দায় ভাইকে আপনাদের নিতে হবে না? দেখেন, এই একই সাথে হচ্ছে যে গণমাধ্যমে বলা হলো যে কিছু কিছু শব্দ প্রয়োগ করা যাবে না, যেমন হচ্ছে নৈতিকতা, অশ্লীলতা, শালীনতাপূর্ণ পোশাক, ধর্মীয় অনুভূতি। আমি এই কথাগুলো কেন বলতে পারবো না? কারণ আমি অশালীন হয়ে চলবো? অবশ্যই শালীনতা আমার সামাজিক ভ্যালু। যে কোনো ধর্মের মধ্যে কোনো অশালীনতা নেই। সুতরাং এই শব্দগুলো যে তারা ব্যবহার করতে দিচ্ছে না, দেখেন সমাজটা কিভাবে করে যাচ্ছে। এবার সমাজের আরেকটি উপাদান হচ্ছে শিক্ষা। সেখানেও বলা হলো সম্মতিতে যৌন মিলন সংক্রান্ত পড়ালেখার বিষয়টাও থাকবে। তাহলে আর বাকিটা থাকলো কি? দেখেন, এবার যদি এখানে আরেকটা শব্দ, জেন্ডার স্টেরিওটাইপ, কোনো কথা বলা যাবে না। যেমন হচ্ছে ঘরে কাজ শুধু নারীরা করবে, এই কথাটা বলা যাবে না। এবং বলা যাবে না নারীরা ধূমপান করে না। আপনারা একটু চিন্তা করেন, ধূমপান তো কারোর জন্যই সুস্থ না, ভালো না, তাহলে কেন শুধুমাত্র নারীদের কথাটা এটা বলা যাবে না? এভাবে করে ব্যক্তি জীবন, আমার পরিবার জীবন, সমাজ জীবন কিন্তু তার এই কমিশনের মাধ্যমে, সুপারিশের মাধ্যমে এটি ধ্বংস হওয়ার পথে। এবার আমি চলে যাচ্ছি রাষ্ট্রীয় পর্যায়ে কি হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম কিন্তু আপনারা শুনে ফেলেছেন যে এটা দিয়ে কি হবে। এছাড়া আরো যেটি বলা হয়েছে যে আন্তর্জাতিক যত সনদ আছে, যে মানে আপনার সিডো এবং পিএফ এ যত সনদ হয়, এগুলোকে আমাদের পার্লামেন্টে পাশ করে দিতে হবে। আমরা যদি স্বাধীন দেশ হই, কোনোভাবেই আন্তর্জাতিক কোনো সনদ মানতে আমরা বাধ্য নই। সেখানে প্রত্যেকটা দেশ তার রিজার্ভেশন রাখতেই পারে। সেই আন্তর্জাতিক সংস্থার সনদ আমরা এভাবে করে মেনে নিব যারা মানবাধিকারের নামে অমুসলিমদের সমর্থন করে, এবং ফিলিস্তিনের মতো জায়গায় যখন এভাবে মৃত্যু হচ্ছে, যে সংস্থা চুপ করে থাকে, আপনারা তাদের প্রেসক্রিপশন যদি বাস্তবায়ন করতে বলেন, অবশ্যই আমাদের অবস্থান এটার বিপক্ষে। আমাদেরকে আমি পুরো বিষয়টাকে হাতি দেখার মতো, একসাথে দেখার মতো কেন বললাম? কারণ হচ্ছে এটি একটি পাশ্চাত্য প্রেসক্রিপশন, মানে ইমপ্লিমেন্টেশনের একটি ছক। সেটি কিভাবে? দাতা সংস্থা, আমরা জানি যে নিউ ওয়ার্ল্ড অর্ডার নামে একটি সিচুয়েশন সামনে আসবে, যেখানে মূল বিষয় থাকবে দেয়ার ইজ নো রিলিজন, ধর্ম বলতে কোনো কিছু থাকবে না। আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছুদিন আগে ট্রান্সজেন্ডার ঢুকানো হলো, এখন ধীরে ধীরে আমাদের নারীদেরকে পতিতালয় থেকে পুনর্বাসন না করে এটাকে উন্মুক্ত করে দেওয়া হলো। মানে সমাজ ভাঙা, রাষ্ট্র এবং পরিবার ভাঙা মিলে কি হলো? একেবারে রাষ্ট্রটাই একেবারে ধ্বংসের দিকে চলে গেল। এবং জুলাই আন্দোলনের যে ফল পাওয়ার জন্য আমরা এখানে আরো একবার দাঁড়িয়েছি, বারবার দাঁড়িয়েছি। আজকে আমরা বলতে চাই যে জুলাই আন্দোলন নারীদেরকে যে আপনারা উপেক্ষা করলেন, আমরা যে এই বৈষম্যটাকে অর্জন করার জন্য এতগুলো প্রাণ গেল, আপনারা সেটা মূল্যায়ন করলেন না। এই কমিশনের যতগুলো সুপারিশ আমাদের সামাজিক মূল্যবোধ, আমাদের ধর্মীয় মূল্যবোধ, আমাদের একটি সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য, নারীকে ক্ষমতায়নের নামে শুধু আপনারা প্রদর্শনীর জন্য বলেই দিয়েছেন। বিনোদনে একেবারে 50-50% তাদের প্রদর্শনী থাকতে হবে। আমরা 300 আসনকে 600 আসন করে কি লাভটা হলো? আমরা মমতাজ এবং শমিকা এসারদের মতো আরো কিছু সংখ্যক আমরা নেত্রী পাবো। বাট এটাই কি আসলে নারীর পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট? আমাদের নারীদেরকে গুণগতভাবে, শিক্ষাগতভাবে, প্রযুক্তিগতভাবে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে। এবং এই যে আন্তর্জাতিক যে পায়তারা, যে একটি দেশকে ধর্মর একটি ইস্যু ধরে এবং ধর্মীয় মূল্যবোধকে শেষ করে নারী পুরুষকে প্রতিপক্ষ বানিয়ে, পরিবারগুলো ভেঙে, সমাজ ভেঙে একটি রাষ্ট্রকে একেবারেই মুসলিম রাষ্ট্রগুলোকে যেভাবে করে শেষ করা হয়। আমি যে আমাদের যে বর্তমানে ডক্টর ইউনূস আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, তিনি যেভাবে দেশের হালটি ধরেছেন, আমি এই মুহূর্তে মনে পড়লো যে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করতে চাই। গত পার্লামেন্টে আমরা কি দেখলাম?
আমরা দেখলাম আমাদের প্রধানমন্ত্রী, স্পিকার সবাই নারী, কিন্তু ওনার মতো ফ্যাসিস্ট নারী নেতৃত্ব তো অনেক পুরুষের মধ্যেও নাই। তার মানে কি আপনারা বলবেন যে শুধুমাত্র নেতৃত্বে ক্ষমতায় সংখ্যা বাড়িয়ে দিলেই নারী ক্ষমতায়ন সম্ভব? সুতরাং আমরা আমাদের উপদেষ্টা এবং এই বর্তমান প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করব, কমিশনের রিপোর্টগুলো সমালোচিত হয়েছে যে কারণে এটি একটি ইনক্লুসিভ কমিটি হয় নাই। 90% মুসলিমের দেশে, এখানে অবশ্যই ইসলাম সম্পর্কে বিশেষজ্ঞ কারো থাকা উচিত ছিল, এবং তারা বলেছেন এই রিপোর্টটি একটি কিছু সংখ্যক মানুষের জন্য। সুতরাং আমরা আজকে দাঁড়িয়েছি, কোনো কমিশনের রিপোর্ট শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের জন্য হতে পারে না, নারীর জন্য রিপোর্ট সেটি হবে যেটি সার্বজনীন। এবং আমি আমাদের আবার এই প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, একটি সর্বজন গৃহীত কমিশনের মাধ্যমে এবং কোনো ধরনের বৈষম্য তৈরি না করে, সমাজকে অস্থিতিশীল না করে, আমার রাষ্ট্রকে যদি এগিয়ে নিয়ে যেতে চান, নারীর পার্টিসিপেশনকে যদি সত্যি আপনারা মূল্যায়ন করতে চান, তাহলে আরেকটি কমিশন করে এবং সত্যি সত্যি আমাদের সুন্দর কিছু গুণগত মান উন্নয়নের জন্য সুপারিশ করবেন। জি, ধন্যবাদ সবাইকে। সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের দেশ থেকে প্রতিবাদে যুব অধিকার পরিষদ তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচি পালন করছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি মিছিল এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে রওনা করেছে। আপনারা জানেন যে সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ গতকাল রাতে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তার এই দেশ ত্যাগের কারণে তার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে একটি মিছিল এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, ফ্যাসিবাদের ঠিকানা ফ্যাসিবাদের ঠিকানা এই আওয়ামী লীগের ঠিকানা। সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের দেশ থেকে প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি। যুব অধিকার পরিষদে তারা বিক্ষোভ মিছিল করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে, তারা এই যে পদযাত্রাটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সম্পাদক জাতীয় প্রেস ক্লাবের সামনে অগ্রসর হচ্ছে। তার আগে সাবেক রাষ্ট্রপতি রাতের দিকে দেশ ত্যাগ করে থাইল্যান্ডে চলে যাবেন। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি তার প্রতিবাদে আসলে বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তারই অংশ হিসেবে দেখতে পাচ্ছি যুব অধিকার পরিষদ এই মুহূর্তে একটি মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এই আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, এই আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, এই আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, দুনিয়া দুনিয়ার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি লাগলে রশি নেই, গেরাও গেরাও করে গেরাও তবে গেরাও হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেরাও হবে, গেরাও হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেরাও হবে।
প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হচ্ছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে এই মিছিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমরা জানেন যে ইতিমধ্যে গতকাল রাতের বেলা সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশে করে তিনি থাইল্যান্ডে গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তারই তৎপর প্রতিক্রিয়া হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে যুব অধিকার পরিষদের তরফ থেকে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচি দিয়েছিল। সেই কর্মসূচি এই মুহূর্তে ঠিক শিক্ষা ভবনের সামনে অবস্থান করছে সেই মিছিলটি। দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুহূর্তে করছে গণ অধিকার পরিষদের সদস্য রাশেদ খানের নেতৃত্বে মিছিলটি হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের ঠিক সামনে আসলে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছে এবং মিছিলটি এই মুহূর্তে সচিবালয়ের সামনে এসে পৌঁছেছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও যে কর্মসূচির মিছিলটি আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচিবালয়ের ঠিক সামনে আসলে তারা অবরুদ্ধ করে রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছিল এই যুব অধিকার পরিষদ এবং তাদের এই ঘোষণা অনুযায়ী তারা প্রেস ক্লাব থেকে পরবর্তী যাদেরকে সরকারে বসিয়েছি আমরা চেয়েছি এখানে কোনো আওয়ামী লীগের ঠিকানা হবে না। যারা শহীদ করেছেন, যারা ৩০,০০০ ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে পিটিয়ে আহত করেছে, তাদের সাথে আমরা কোনোভাবে সমঝোতা করব না। আমরা প্রথমে আওয়ামী লীগ এই আলোতে এই দেশের ঠিক সংসদের সামনে দাঁড়িয়ে তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছে। উপস্থিতি এই আওয়ামী লীগের পূর্ণ প্রতিষ্ঠার দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা আমরা আমাদের স্পষ্ট কথা, আমরা আজকে সকালে দেখেছি আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আমরা গণমাধ্যমের সংবাদে দেখলাম আজকে ভোর ৩:০৫ আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল পেয়ে হত্যা মামলার আসামি সাবেক দামি রাষ্ট্রপতি, এই দামি রাষ্ট্রপতি তিনি দেশ ছেড়ে পালিয়েছেন।
অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, তো বেশি এই জন্যই তো যাই এই সরকার আমরা বেশি আগে গেছিলাম অধিকার কিন্তু আমি লক্ষ্য করছি এই সরকার গণঅভ্যুত্থানের চেতনার সাথে বেইমানি করে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। কিভাবে তার সহযোগিতায় আমি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে পালানো, তার কৈফিয়ত সরকার কাছে দিতে হবে। এর আগে আমরা দেখেছি 3.5 মাস নিরাপদে থেকে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের অসংখ্য দামি এমপিরা দেশ ছেড়ে পালিয়েছে। কিভাবে কাদের সহযোগিতায় তারা পালালো? এই যে আমাদের সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, সে কি জানত না গতকাল রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে এবং এর দায় সম্পূর্ণ এই স্বরাষ্ট্র উপদেষ্টা। সুতরাং আগামী 48 ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। প্রধান উপদেষ্টার আপনারা পিছন, আপনারা পিছন। আপনি বলে শেষ করে আমার সামনে আমরা লাইভে আছি, লাইভে আছি ভাই, সবাই কিন্তু লাইভে আছে। দর্শক, সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের দেশ ত্যাগের কারণে আমরা দেখতে পাচ্ছি যে যুব অধিকার পরিষদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যেকের দাবিতে যে মিছিলটি এই মুহূর্তে সচিবালয়ের সামনে পুলিশি বাধার সম্মুখীন হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কথা বলছেন। আমাদের স্পষ্ট দাবি, আগামী 40 আমাদের স্পষ্ট দাবি আগামী 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল ছাড়া কোনোভাবেই দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে পালাতে পারেনি। আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের প্রধান উপদেষ্টা, যাকে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি এবং গণঅভ্যুত্থানের সরকার প্রধান হিসেবে যাকে আমরা মনোনীত করেছি, তিনি শুরুতে আওয়ামী লীগের বিরুদ্ধে কড়া বক্তব্য দিলেও এখন তিনি বলছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। বন্ধুগণ, গণঅভ্যুত্থানের পরে একটি গণহত্যাকারী দল এইভাবে কি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে? সুতরাং প্রধান উপদেষ্টাকে বলবো, ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে আবার পায়তারা করবেন না, তাহলে কিন্তু যদি এই রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে নির্বাচনে আনার পায়তারা করেন, তাহলে কোন উপদেষ্টা গতিতে থাকতে পারবেন না। আপনাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, গণহত্যার বিচার করার,
ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করার, কিন্তু এই সরকারের 9 মাসেও এখনো পর্যন্ত আমরা গণহত্যার বিচারে কোন তোড়জোড় লক্ষ্য করছি না। বরং অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় আমরা জেনেছি এই উপদেষ্টা পরিষদ রিফারেন্ড আওয়ামী লীগ গঠনের কাজে মনোনিবেশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের 2 জন উপদেষ্টা, একজন রেজান আবাদ আর একজন আদিলুর রহমান শুভ্র, এই 2 জন মিলে 3 জন দামি এমপির জামিন করিয়েছে। তারা হলেন সাবের এবং মান্নান, আর একজন আমার নিজ জেলা ঝিনাইদহের 2 আসনের আওয়ামী লীগের এমপি শামীম সিদ্দিকী। এই 3 জনকে তারা আদালতে হস্তক্ষেপ করে জামিন করিয়েছে। সুতরাং বন্ধুগণ বলেন, এই উপদেষ্টা পরিষদ কি জনগণের উপদেষ্টা পরিষদ? এই উপদেষ্টা পরিষদ আজকে আওয়ামী লীগের কাজ করছে। প্রধান উপদেষ্টার উপরে আমাদের শ্রদ্ধা আছে, আমাদের ভালোবাসা আছে, ভক্তি আছে, তিনি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। কিন্তু আজকে তার ইমেজকে কাজে লাগিয়ে যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চায়, গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ তাদেরকে ভাঙা জবাব দিবে। আমরা আজকে আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আমরা যাত্রা শুরু করব। পুলিশকে বলবো, আপনারা কোনো বাধা দিতে আসবেন না। আপনারা আজকে যে চেয়ারে বসেছেন, আমাদের আন্দোলন সংগ্রামের ফলেই এই চেয়ারে বসার সুযোগ পেয়েছেন। সুতরাং কোনোভাবে আমাদের মিছিলে, আমাদের সমাবেশে বাধা দিতে আসবেন না। যে সকল পুলিশের সদস্যরা আমাদের সংগ্রামের পথে বাধা হয়ে দাঁড়াবে, তাদের পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন শুরু করব। আমাদের দাবি 3টি। আমরা গণহত্যার বিচার চাই, আওয়ামী লীগের নিষিদ্ধ চাই, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার চাই, এবং আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা নির্বাচনী রোডম্যাপ চাই। এই সরকার আজকে নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে, আর অন্যদিকে রাষ্ট্র সংস্কারের গল্প শুনিয়ে আমরা দেখছি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা যে করবে তার ভালো জবাব দেওয়া হবে। আমরা এই মুহূর্তে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা এই মুহূর্তে সচিবালয় অভিমুখে আমরা যাত্রা শুরু করব। ধন্যবাদ। দর্শক, সচিবালয়ের অভিমুখের যে মিছিলটি এই মুহূর্তে সচিবালয়ের সামনে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে। দেখতে পাচ্ছি যে যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশি ব্যারিকেড ভেঙে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে তারা যাত্রা করতে চাচ্ছে এবং একই সাথে আইন শৃঙ্খলাকারী বাহিনী তাদেরকে আটকিয়ে দিচ্ছে। গত রাতে কিন্তু আব্দুল হামিদ কিন্তু এই পদত্যাগকে কেন্দ্র করে কিন্তু দাবিতে কিন্তু তখন কিন্তু দর্শক, আমরা যেটা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের সামনে পুলিশি বাধার পরে আমরা দেখতে পাচ্ছি যুব অধিকার পরিষদের পক্ষ থেকে 2 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গিয়ে তারা তাদের দাবি দাওয়াগুলো পেশ করে আসবেন।
দর্শক, আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার জন্য তারা এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে তারা রওনা হয়েছেন। এবং আপনারা জানেন যে সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের দেশ ত্যাগের প্রতিবাদে যুব অধিকার পরিষদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচি দিয়েছিল। সেই ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে আমরা দেখতে পেয়েছি যে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটা মিছিল তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখের দিকে যাত্রা করেছিল। আমরা দেখেছি যে সচিবালয়ের সামনে শিক্ষা ভবনের এখানে আসলে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং বাধার পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে তারা তাদের দাবি দাওয়াগুলো পেশ করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টার প্রত্যেকের দাবি নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে যুব অধিকার পরিষদের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে সচিবালয়ের দিকে তারা ঢুকছে। শুনলেন না পদত্যাগের দাবিতে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাচ্ছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এই অনুলিপি দিব। যদি আমরা শুনেছি স্বরাষ্ট্র উপদেষ্টা নাই, তো সেক্ষেত্রে আমরা মন্ত্রী পরিষদ সচিবের কাছে আমরা আমাদের এই যে পত্র, সেই পত্র আমরা আমাদের স্পষ্ট কথা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। নামগুলো বলবেন। আমরা যাচ্ছি, আমরা বলে দেবো, আমরা সামনে যাই বলে দিচ্ছি। নামগুলো একটু বলেন। নামগুলো বলবো। দশ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার প্রত্যেকের দাবিতে তারা এই মুহূর্তে সচিবালয় অভিমুখে তারা যাত্রা করেছে। আপনারা জানেন যে সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ এর দেশ ত্যাগের প্রতিবাদে আমরা দেখতে পেয়েছি যে স্পষ্ট কথা, গতকাল দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশ ছেড়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় পালিয়েছেন। সুতরাং এর দায় নিয়ে আগামী 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আমরা এই দাবিতে মন্ত্রী পরিষদ সচিবের কাছে আমাদের অভিযোগপত্র স্মারকলিপি আমরা জমা দিব। আমাদের এই অভিযোগপত্র প্রধান উপদেষ্টা বরাবর। আমরা লক্ষ্য করছি সারা দেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। যেখানে গণহত্যার বিচার
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করা, সেই কাজে তারা মনোযোগ না দিয়ে তারা কিভাবে ডামি এমপিদের জামিন করানো যায়, কিভাবে ডামি এমপিদেরকে, রাষ্ট্রপতিদেরকে পালাতে সহযোগিতা করা যায়, সেই কাজে তারা ব্যস্ত রয়েছে। সুতরাং আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে দাবিতে স্মারকলিপি জমা দেওয়ার জন্য আমরা সচিবালয়ে যাচ্ছি। পুলিশে বাধার মুখে পড়েছেন, এটা কেন পড়েছেন? পুলিশে বাধার মুখে পড়েছেন। আমরা বের হয়ে 10 সদস্যের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে সচিবালয়ের ভিতরে দিকে যাচ্ছেন।